রাজনীতিতে মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন ওপর থেকে সবকিছুকে খুব শান্ত, খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু ওই শান্ত পরিবেশের নিচেই হয়তো চাপা পড়ে থাকে বিরাট কোনো অস্থিরতা। আজ আমরা বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে ঠিক এমনই একটা বিষয় একটু বিশ্লেষণ করে দেখব। দেখুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বাইরে থেকে দেখলে বেশ শান্তই মনে হচ্ছে। মানে একটা নতুন সরকার তৈরি হয়ে গেছে, শপথ নেওয়া শেষ, এমনকি কে কোন মন্ত্রণালয় পাবে সেটাও ঠিক হয়ে গেছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সবকিছু একদম নিয়ম মাফিক, মসৃণভাবে চলছে। কিন্তু রাজনীতিতে যখন সবকিছু এত নিখুঁতভাবে মিলে যায়, তখনই কিন্তু মনে প্রশ্ন জাগে, এই যে আপাত শান্তি, এটা কি সত্যিই স্থিতিশীলতার লক্ষণ, নাকি পুরোটাই একটা সাজানো নাটক যার স্ক্রিপ্ট লেখা হয়েছে পর্দার আড়ালে? আর ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই যে একটা শান্ত পরিস্থিতি আমরা দেখছি, এটা কি একটা ভালো ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বড় কোনো ঝড়ের পূর্বাভাস? এর উত্তরটা খুঁজে বের করার মধ্যেই কিন্তু বাংলাদেশের সামনের দিনের রাজনীতির অনেক কিছু নির্ভর করছে। তো সমস্যার শুরুটা কোথায়? প্রথম যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো জনগণের চাওয়া আর নতুন সরকারের প্রথম পদক্ষেপের মধ্যে একটা বিরাট পার্থক্য। নির্বাচনের আগে যে গণভোট হয়েছিল সেটার গুরুত্ব কিন্তু অসম্ভব ছিল। মানুষ শুধু সরকার বদল চায়নি, তারা চেয়েছিল পুরো রাষ্ট্র ব্যবস্থার একটা মৌলিক সংস্কার। তারা চেয়েছিল ক্ষমতার কেন্দ্র থেকে ক্ষমতাকে সরিয়ে আনা হোক। আর এখানেই আসল সংঘাতটা স্পষ্ট হয়ে ওঠে। একদিকে মানুষের রায় হচ্ছে সিস্টেম বদলাতে হবে, আর অন্যদিকে সরকার ক্ষমতায় এসেই প্রথম যে কাজটা করল সেটা হলো সেই সংস্কারের জন্য যে পরিষদ, সেটাকেই বয়কট করা। ভাবুন তো, এটা তো শুধু একটা রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা একটা স্পষ্ট বার্তা যে সরকার হয়তো সিস্টেম বদলানোর ব্যাপারে আগ্রহী নয়, আর এখান থেকেই কিন্তু জনগণের প্রত্যাশার সাথে সরকারের কাজের একটা সংঘাত তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ দিকে। প্রতিশ্রুতি তো উপেক্ষিত হলই, এর পরের বিষয়টা হলো নির্বাচন নিয়ে প্রাতিষ্ঠানিক নীরবতা। নির্বাচনের দিন হয়তো বড় কোনো সহিংসতা হয়নি, কিন্তু ভোট গণনার পর ফলাফল নিয়ে অনেক গুরুতর প্রশ্ন উঠেছে। কিন্তু এই সব অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রায় চুপ। প্রশ্ন হলো, কেন এই নীরবতা? অভিযোগগুলোও কিন্তু কোনো ছোটখাটো বিষয় না। যেমন অনেক কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার কথা শোনা গেছে, একদম শেষ মুহূর্তে ফল পাল্টে যাওয়ার অভিযোগ উঠেছে, আবার কোথাও কোথাও অস্বাভাবিক বড় ব্যবধানে জয়ের ঘটনাও ঘটেছে। এখন কথা হলো, নির্বাচন যদি স্বচ্ছই হয়ে থাকে তাহলে এত অভিযোগ কেন আসছে? আর যদি অভিযোগ সত্যি হয় তাহলে তার কোনো প্রাতিষ্ঠানিক তদন্ত হচ্ছে না কেন? এই নীরবতাই কিন্তু সন্দেহকে আরও বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নীরবতা আসলে হঠাৎ করে হয়নি। এটাকে বলা হচ্ছে ক্যালকুলেটেড সাইলেন্স বা পরিকল্পিত নীরবতা। এর মানে হল, যখন আপনি নিয়ম মেনে অভিযোগ জানানোর সব প্রাতিষ্ঠানিক রাস্তা বন্ধ করে দেন, তখন মানুষের ক্ষোভ প্রকাশের জন্য একটাই জায়গা বাকি থাকে, আর সেটা হল রাজপথ। আর যখন সব প্রাতিষ্ঠানিক দরজা বন্ধ হয়ে যায়, তখন কি হয়? তখনই আসে এই ধরনের বক্তব্য। ডাক্তার শফিকুর রহমানের এই ঘোষণাটা যেন অনেক দিন ধরে জমে থাকা ক্ষোভেরই একটা প্রকাশ। আর এই একটা কথাই পুরো পরিস্থিতিকে একটা নতুন এবং সম্ভবত আরও বেশি সংঘাতের দিকে ঠেলে দিল। এবার আমরা এমন একটা তত্ত্বে আসব যেটা হয়তো পুরো ঘটনাটাকেই অন্যভাবে দেখতে সাহায্য করবে। অনেকে বলছেন, এই নির্বাচনটা আসলে ক্ষমতার সত্যিকারের হাতবদল ছিল না। মানে প্রশ্নটা হলো, ক্ষমতা কি আসলেই এক হাত থেকে আরেক হাতে গেছে, নাকি নিয়ন্ত্রণটা এখনও আগের জায়গাতেই রয়ে গেছে? এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে ম্যানেজড ট্রানজিশন বা পরিচালিত হস্তান্তর তত্ত্ব। এই থিওরিটা বলছে যে হয়তো সরকারের মুখগুলো বদলেছে, কিন্তু সিস্টেম বা মূল নিয়ন্ত্রণটা বদলায়নি। এটা যদি সত্যি হয়, তাহলে জনগণের ভোটের আসল মূল্য ঠিক কতটা, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। শুধু থিওরি না, এর পেছনে কিন্তু কিছু যুক্তিও দেখানো হচ্ছে। যেমন পর্দার আড়ালে আঞ্চলিক শক্তিগুলোর সাথে কোনো বোঝাপড়া হয়েছে কিনা সে জল্পনা আছে। আবার প্রতিপক্ষকে পুরোপুরি শেষ না করে একটা নিয়ন্ত্রিত বিরোধী দল হিসেবে রাখার কৌশলের কথাও বলা হচ্ছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, নির্বাচনের পরপরই সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যেভাবে আবার সক্রিয় হয়ে উঠছেন, সেটাও কিন্তু একটা বড় পরিকল্পনার দিকেই ইঙ্গিত দেয়। এবার এই সবগুলোকে একসাথে মিলিয়ে দেখলে কি দাঁড়ায়? আমরা দেখতে পাচ্ছি একটা অবশ্যম্ভাবী সংঘাতের চিত্র তৈরি হচ্ছে। সোজা কথায়, দুটো শক্তি এখন মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে আছে সংসদের ভেতরের জটিল রাজনৈতিক কৌশল, আর অন্যদিকে আছে রাজপথে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ।
আর ইতিহাস আমাদের এটাই বলে যে এই দুই শক্তির মধ্যে দূরত্ব যখন বাড়তে থাকে তখন সংঘাত প্রায় অনিবার্য হয়ে ওঠে। ব্যাপারটা ঠিক এই রকম। একদিকে সংসদ, যেখানে চলছে কৌশল আর আপোষের খেলা, আর অন্যদিকে রাজপথ, যেখানে তৈরি হচ্ছে ক্ষোভ আর প্রতিবাদের আবহ। দেশের ভবিষ্যৎ এখন এই দুটো শক্তির লড়াইয়ের ওপরেই নির্ভর করছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি ক্ষমতার চার দেয়ালের ভেতরে ঠিক হবে, নাকি এর ফয়সালা হবে রাজপথে? এই প্রশ্নের উত্তরের জন্যই আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।